এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। চেয়ারে হেলান দিয়ে জানলার বাইরে চেয়ে আছি, ভাবছি কি দিয়ে শুরু করা যায়। এলোপাথারি যে কোনো কিছু লিখে গেলেই তো হলো না, লেখার মধ্যে একটা গোছানো ভাব থাকা চাই। লেখার ঘটনার প্লটের অভাব নেই, তবে শুরু করতে একটু খেই হারাচ্ছি। আসলে জীবনে প্রথম বই লিখছি, একটু হাত পা তো কাঁপবেই। লেখার প্লট যা আছে তা সবই আমার জীবনের অভিজ্ঞতা, কিন্তু তা বলে তো হুড়মুড় করে সব উগড়ে ফেলা যায় না, ধাপে ধাপে লিখতে হয়। আমার জীবনের সেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা দিয়েই শুরু করি, যে ঘটনার পর থেকে আমার জীবনের ধারা অন্য পথে চলতে শুরু করে। সে ঘটনাটা এমনই ছিল যা আমার জীবনকে সাধারণ মানুষের জীবনের থেকে অনেক আলাদা করে দিয়েছে। আমি এখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই। আমার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা আচ্ছা আচ্ছা লোকেদের মধ্যেও নেই। এই যে আমার গলার স্বর শুনে মনে হচ্ছে যে আমি বোধহয় যুবক, সেইটা কিন্তু আদতেও ঠিক নয়। আসল ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য। সেই ঘটনা দিয়ে শুরু হোক আমার লেখা বইয়ের প্রথম কাহিনী। আসলে ওই ব্যাপারটার পর থেকেই আরো নানান জিনিস ঘটতে থাকে কিনা, শুরুর থেকেই শুরু করলে পরস্পর ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে মিল পেতে সুবিধা হবে পাঠকের। নমস্কার, আমি অশ্বিনী বর্মন। স্কুল কলেজে পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তবে শুধুমাত্র বিজ্ঞানের দিকেই আমার সমস্ত টান ছিল না। ছোটবেলা থেকেই বয়স বাড়ার সাথে সাথে একাধিক বিষয়ের প্রতি আমার আগ্রহ অনুভব করি। তার মধ্যে অনেক জিনিসই আছে, সে না হয় ধীরে ধীরে বলছি। তবে যখন বিএসসি সেকেন্ড ইয়ার, তখনই মনে হয় যে শুধু বিজ্ঞান নিয়ে আমি বাঁচতে পারবো না। মনের খিদে মেটাতে গেলে যা যা মন চায় তাই তাই করতে হবে। তার ঠিক 2 মাস আগেই বাবা মায়ের সাথে পুরী বেরিয়ে এসেছিলাম। তারপর থেকেই মনে আরও একটা ইচ্ছে বাসা বাঁধে, তা হলো দেশ ভ্রমণ। প্রকৃতির প্রতি আমার এক আশ্চর্য টান আছে, তা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। কিন্তু চোখের সামনে প্রথমবার সমুদ্র দেখার পর যেন দেশ ভ্রমণের ইচ্ছের সলতেতে আগুনটা বেশ ভালো রকমই লেগেছিল, তার টের পেয়েছিলাম। তারপর লেখাপড়া শেষ করে বছর 5 জন্য চলে যাই লন্ডনে নিজের প্রথম গবেষণা করতে।
আর সেই গবেষণার জেরেই আমার জীবনের মোড় বদলে যায়। সেই ঘটনার পরই বুঝতে পারি যে সেদিন যদি আমার গবেষণা সফল হতো তাহলে বোধহয় আর 5টা মানুষের মতোই হতো আমার জীবনটা। কিন্তু বিফল হওয়ার কারণে বুঝেছিলাম শুধু সফল হয়ে নয়, বিফল হয়েও অনেক কিছু পাওয়া যায়। আর কখনো কখনো এমন কিছু পাওয়া যায় যার হদিশ মানুষ আগে থেকে জানলে বোধহয় আর সফল হতেই চাইতো না। আমার যা কিছু অত্যাশ্চর্য ক্ষমতা তা কিন্তু আমি সেই বিফলতার পরই পেয়েছিলাম, এবং তা পেয়ে আমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে বোধহয় খুব কম আছে বলেই মনে করি। ঘটনাটা বলি তবে। সেদিন আমি খোঁজ করতে বেরিয়েছিলাম কেশত্ব পাতার, বা অনেকে সেটিকে কেশরাজ পাতাও বলে থাকে। লন্ডনের মতো জায়গায় এই পাতা খুঁজতে গিয়ে আমার অবস্থা একেবারে করুণ হয়ে পড়েছিল। 3 দিন চিরুনি তল্লাশি চালাবার পর শেষ দিনে একটা জলাশয়ের ধারে খোঁজ মিলল। বেশ অনেকগুলো ছিঁড়ে নিয়ে ল্যাবের দিকে পা চালালাম। ল্যাবে ঢুকে দেখলাম চারিদিক একেবারে খাঁ খাঁ করছে। শুধু দেওয়ালের র্যাকগুলো থেকে উকি দিচ্ছে নানান অ্যাসিড, লিকুইড, এলিক্সিরামে ভরা শিশিগুলো। আমার অ্যাসিস্ট্যান্ট দুর্জয় কোথায় গেল? তারপর হঠাৎ মনে পড়ল, আরে ও তো 1 মাসের জন্য ছুটি নিয়ে ইন্ডিয়া গেছে। বলছিল জমিবাড়ি সংক্রান্ত কিছু একটা ব্যাপার আছে। আসলে এই কেশরাজ পাতার চক্করে 3 ল্যাবেই আসা হয়নি, তাই খেয়াল ছিল না। এই ল্যাবটায় আমরা দুজনই থাকি। যাই হোক, আসল বিষয়ে ফেরা যাক। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম টেবিলটার দিকে। টেবিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তার পাশের জারটায় লিকুইড নাইট্রোজেন রাখা রয়েছে। দুর্জয়টার এটাই দোষ। ওকে বলেছি কাজ মিটে গেলে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে। একেবারে ভুলো মন। এতক্ষণে বোধহয় বুঝতেই পেরেছেন যে আমার বিষয়টা হলো কেমিস্ট্রি বা রসায়ন। আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আর তার জন্যই এই কেশরাজ পাতা খুঁজে বেড়াচ্ছিলাম 3 দিন ধরে। কারণ আমার এই গবেষণায় এই পাতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার বলি আমার গবেষণার কথা। আমি একটা লিকুইড তৈরি করছি। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুলে পাক ধরে, গায়ের চামড়া কুঁচকে যায়, দাঁত ক্ষয় হয়। আমার বানানো এই লিকুইড নির্দিষ্ট মাত্রায় পান করলে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে। বেশ কয়েক মাস হলো এই নিয়ে আমার গবেষণা চলছে। প্রথম 5 মাস থিওরি প্রস্তুত করতে করতেই কেটে গেছে। আজ থেকে 18 দিন আগে শুরু হয় প্র্যাকটিক্যাল কাজকর্ম। অন্যান্য উপকরণের সাথে সাথে নিম কাঠ, অ্যালোভেরা পাতা, হলুদ ইত্যাদি সবই জোগাড় হয়েছিল। বাকি থেকে গেছিল কেবল এই কেশরাজ পাতা। সেটাও যখন পাওয়া গেছে তখন ভাবলাম আজ রাত থেকেই কাজ শুরু করে দিতে হবে। তারপর পাতাগুলি নির্দিষ্ট জায়গায় রেখে ল্যাবের দরজা আটকে বেরিয়ে এলাম। মনে একটা উত্তেজনা কাজ করছে। আমার জীবনের প্রথম গবেষণা বলে কথা, একটু উত্তেজনায় যদি ফিল না করলাম তবে আর কি করলাম। কিন্তু তখনও কি জানতাম যে ঘটনাটা এমন একটা মোড় নেবে। আমার জীবনের প্রথম গবেষণার ফলস্বরূপ এমন ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে। সেই সময় ব্যাপারটা অনেক ভয়ের লাগলেও তার ফলাফল যে এমন আশ্চর্য কিছু একটা হবে তা কি আদৌ জানতাম? শেক্সপিয়ারের একটা কথা আছে না,
এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা সাধারণ মানুষের চিন্তাধারার একেবারে বাইরে। আমার সাথে ঠিক তেমনটাই ঘটেছিল, যা আমার চিন্তা ভাবনার একেবারে বাইরে ছিল। রাত তখন 10:32। দরজা খুলে ল্যাবে ঢুকলাম। চারিদিকে বিরাজ করছে অপার্থিব নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতায় কেবলমাত্র একটা শব্দ যোগ হয়ে বাড়িয়ে দিয়েছে নিস্তব্ধতার বুকের পাটা। এই কুল কিনারাহীন নিস্তব্ধতায় সেই শব্দটা নিস্তব্ধতার পাল্লা ভারী করার কাজ করে চলেছে অনবরত। দেয়ালের ঘড়িটা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, যাতে সময় থেমে না থেকে তার নির্দিষ্ট মাত্রার মেট্রোনমটা চালিয়ে যেতে পারে। তার সাথে সাথে জানান দিতে পারে প্রতি প্রহরের গড়পত্তা হিসেবের খসড়া। ল্যাবের রেখে রাখা চকচকে কাঁচের জারগুলো চুপ করে বসে মজা দেখছে মনে হচ্ছে। এই ঘড়িটাকে বন্ধ করতে হবে, নয়তো কনসেন্ট্রেট করতে পারবো না। এগিয়ে গেলাম ঘড়িটার দিকে। ঘড়িটা নামিয়ে সেটা অফ করলাম। তারপর টেবিলের সামনে গিয়ে সরালাম জারের ঢাকনাটা। লিকুইড নাইট্রোজেনের ধোঁয়া বেরিয়ে এলো মেঘের মতো জমাট বেঁধে। তার থেকে 30 ml লিকুইড নাইট্রোজেন তুলে নিয়ে সেটিকে ছোট ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে ফ্লাস্কটাকে উল্টে দিলাম অনন্ত কহরিকার পাত্রটার ভিতর। ক্ষমা করবেন, অনন্ত কহরিকার কথা আগে উল্লেখ করিনি। এটা হলো একরকম গাছের ফল, তা দেখতে একেবারে কালো কুচকুচে। ফলের গায়ে ছোট ছোট কাটা জাতীয় রোয়া। এই ফল থেঁতো করে রাখা হয়েছে একটি পাত্রে, যে পাত্রে এখন লিকুইড নাইট্রোজেনটা দাপিয়ে বেড়াচ্ছে। সেটাকে এইভাবে 2 ঘন্টা রাখার পর এর মধ্যে 2 ml করে 3 বার 30 মিনিট ছাড়া ছাড়া এলেক্সিরাম দিতে হবে। তারপর মেশাতে হবে সংগ্রহ করা দ্রব্যাদির মিশ্রণটা, যাতে আছে কেশরাজ পাতা, হলুদ, নিম পাতা, তুলসীর শিকড়, একটি বিশেষ পোকার ডানা চূর্ণ ও আরও নানান দ্রব্যাদি। এর মিশ্রণটা অনেকটা জেলি জেলি জাতীয় হয়েছে। তার মধ্যে এবার 2 পাতিলেবুর রস দিয়ে সেটিকে 1 ঘন্টার জন্য মিশতে দিলাম। লেবুর রসের অ্যাসিডটা ভালো করে মেশা দরকার। তারপর 4 ঘন্টা কেটে গেছে। অতিক্রম হওয়া প্রত্যেকটা মুহূর্ত এতক্ষণ আমার কাছে এক একটা বছর বলে মনে হয়েছে। এমনই একটা চাপা উত্তেজনা আমার বুকের ভেতর জমাট বেঁধে কর্তৃত্ব করছে। এইবার সেই আসল সময় হয়েছে, যখন আমি লিকুইড নাইট্রোজেনের মিশ্রণটার মধ্যে জেলি জাতীয় মিশ্রণটা মেশালাম। প্রথম 25 মিনিট 39 সেকেন্ড কিছুই হয়নি। ঠায় হাত ঘড়ির দিকে তাকিয়ে আছি। তারপর শুরু হলো মূল ব্যাপারটা। মিশ্রণটা থেকে খুব হালকা হালকা কিন্তু খুব গাঢ় হলুদ রঙের ধোঁয়া বেরোতে থাকে। সেই ধোঁয়া 2 ফুট উচ্চতায় উঠে রং বদলে নীল হয়ে যাচ্ছে। এইবার সেই ধোঁয়া ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকলো। এমনভাবে 10 মিনিট কাটলো। এখন দেখলে আর বোঝাই যায় না যে এটা কোনো ধোঁয়া। ধোঁয়াটা এখন একটা উজ্জ্বল আলোয় পরিণত হয়েছে। মিশ্রণ থেকে আর ধোঁয়া বেরোচ্ছে না,
এখন বেরিয়ে আসছে ধোঁয়ারি মতো ভেসে ভেসে লালচে আলোর টুকরো। আমি হাত বাড়িয়ে লাইটের সুইচটা অফ করে দিলাম। বাতিটা নেভাতে বুঝতে পারলাম শুধু লালই নয়, মিশ্রণটা থেকে একটা উজ্জ্বল হলুদ আলোর ছটাও বিচ্ছুরিত হচ্ছে। আবার এগিয়ে গেলাম টেবিলের দিকে। পাত্রের মধ্যে উল্টো করে রাখা কাঁচের ফ্লাস্কে আলো পড়ে সেটাকে একটি জ্বলন্ত আগুনের টিউব বলে মনে হচ্ছে। এইবার যেটা হলো সেটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কাঁচের ফ্লাস্কটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল, আর তার সাথে সাথে পাত্রের মিশ্রণটা ছিটকে গেল এদিক ওদিক। আমি টেবিলের একেবারে কাছে ছিলাম, অধিকাংশটাই আমার গায়ে ছিটে এলো। সাথে সাথে শুরু হলো অমানসিক জ্বালা। ঝলসে ঝলসে গলে গলে পড়ে যাচ্ছে আমার সারা গায়ের চামড়া। মিশ্রণটা ছিটকে এসে বেশিরভাগটা আমার মাথায়, মুখে, চোখে এবং শরীরের নানা জায়গায় লেগেছিল, কিন্তু তা কেবল কোমর অবধি। কোমরের নিচ থেকে পায়ের অংশে একটুও কোথাও ছিটে লাগেনি। সারা শরীরে জ্বালা বইতে বইতে ঝলসে যাচ্ছে, ঝলসে গলে পড়ে যাচ্ছি ক্রমশ। সময়ের জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। শুধু এতটুকুই মাথায় চলছিল যে জীবনের প্রথম গবেষণায় ব্যর্থ হয়ে প্রাণ হারাচ্ছি আমি। ব্যাস, শুধু এতটুকুই। তারপর মাথাটাও ঝলসে গেল। আমি যে আবার জ্ঞান ফিরে পাবো তেমন আশাও করিনি, কিন্তু সত্যিই জ্ঞান ফিরল। চোখ খুলে সবার আগে যেটা চোখে পড়ল তা হলো নীল আকাশ। শরীরটাও কেমন হালকা হালকা লাগছে। তবে কি আমি সত্যিই মারা গেলাম? এটা কি আমার আত্মা? সেই জন্যই কি এত হালকা হালকা লাগছে নিজেকে? আমার যতদূর মনে পড়ছে আমি তো ঝলসে গিয়ে মারা গিয়েছিলাম। উঠে বসলাম। শরীরের কোনোখানে এক ফোঁটাও ব্যথা নেই। আশেপাশে চাইতে অবাক হয়ে গেলাম। একটা অগভীর জঙ্গলের মধ্যে আমি বসে আছি। চারিদিকে ছড়িয়ে আছে শুকনো পাতা। আশপাশের দাঁড়িয়ে থাকা গাছগুলিও কেমন অদ্ভুত দেখতে। ভালো করে দেখতে বুঝলাম, আরে এ তো বাওবাব গাছ। কিন্তু লন্ডনের মতো জায়গায় এই গাছ তো কখনো দেখিনি। উঠে দাঁড়ালাম। দিক দিশার তোয়াক্কা না করেই সামনের দিকে হাঁটতে থাকলাম। বেশ অনেকটা দূরে বড় বড় ঘাসের জঙ্গল শুরু হয়েছে, আর ঠিক সেই জঙ্গলের মুখটাতে ওটা কি বসে আছে? যতদূর মনে হচ্ছে একটা পশু। চোখ কুঁচকে দেখতে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো তাতে বেশ অবাক হয়ে পড়েছিলাম। চোখ ছোট করে দেখার চেষ্টা করতেই দূরের পশুটা যেন আমার একদম সামনে চলে এলো। নিজের এত কাছাকাছি একটা সিংহকে দেখে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল যেন। কিন্তু সিংহের কোনো হেলদোল নেই। সে নিজের মতো এক মনে তার হাত চেটে চলেছে। কেমন হলো? একটু ভয় পেয়ে চোখ বুজে নিলাম। তারপর চোখ খুলতেই আবার যেইকে সেই দূরের সিংহ দূরেই বসে আছে, আমিও নিজের জায়গাতে দাঁড়িয়ে। মনে একটা সন্দেহ হলো। আবার চোখ ছোট করে দূরের সিংহের দিকে দৃষ্টিপাত করলাম। ঠিক মনে হলো যেন কোনো এক অদৃশ্য দূরবীন আমার চোখের সামনে, আমার চোখের ঠিক সামনে উপস্থিত হয়েছে। আবার চোখ বুজে নিলেই দূরবীনের দৃষ্টি হাওয়া হয়ে যাচ্ছে। এমন ঘটনায় কে না অবাক হয় বলুন তো?
আরও কয়েকবার এমন করে দেখলাম, না, কোনো পার্থক্য নেই। বুঝলাম কোনো এক কারণে আমি এক আশ্চর্য ক্ষমতা পেয়ে গেছি। নিজের হাতে একটা চিমটি কেটে দেখলাম, বুঝলাম না, এ তো স্বপ্ন নয়, যা ঘটছে সবই একেবারে বাস্তব। চিমটি কাটতে গিয়ে চোখে পড়ল নিজের গায়ের চামড়াটা, এতেও পরিবর্তন। আমার গায়ের চামড়া আর আগের মতো নেই, তা এখন অনেক বেশি মসৃণ ও অনেক বেশি জেল্লাদার। তখনই নিজের মুখমণ্ডলে হাত দিলাম। তাজ্জব ব্যাপার, যতদূর মনে পড়ছে আমার সারা গালে চাপদাড়ি ছিল, কিন্তু কিন্তু এখন মুখ একেবারে পরিষ্কার। হাতের আঙুলের নখগুলো পরিষ্কার করে কাটা। সত্যি বলতে গায়ে কোনো পোশাক ছিল না তখন, তাতে আমার বিশেষ কিছু অসুবিধে হচ্ছিল না। দূর দূর অবধি কোনো মানুষ চোখে পড়ছে না। আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি তার দু হাতের মধ্যেই একটা 2 ফুট গর্তের মধ্যে জল জমে রয়েছে, সম্ভবত বৃষ্টির জল। পায়ে পায়ে এগিয়ে গেলাম। একদম স্থির পরিষ্কার জল। মুখ নিচু করে জলে নিজের ছায়া দেখতে চেষ্টা করলাম, দেখতেও পেলাম। আর যা দেখলাম তা আমার মাথা ঘুরিয়ে দিল। আমার বয়স যেন এক ধাক্কায় অনেকখানি কমে গেছে। আমি চিরকালই রোগাসোগা মানুষ, কিন্তু কিন্তু এখন আমার শরীরের মাংসপেশিগুলো লক্ষ্য করার মতো। গায়ের রঙও যেন কিছুটা বদলেছে, হালকা একটা সবুজ আভা বোঝা যাচ্ছে। কিন্তু আমার কোমরের নিচের থেকে পা অবধি অংশের কোনো পরিবর্তন নেই। আমার বুঝতে বাকি রইল না যে ওই গবেষণার কারণেই আমার এই দশা হয়েছে। সে না হয় হলো, কিন্তু যে জায়গায় আমি এসে পড়েছি সেটা কোন জায়গা? দূরের সিংহটাকে আর দেখা যাচ্ছে না, বোধহয় ঘাসের জঙ্গলে হারিয়ে গেছে। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়তেই আশ্চর্য হয়ে গেলাম। জিনিসটা হলো একটা প্রজাপতি। এই ধরনের প্রজাপতি কেবলমাত্র পৃথিবীর একটা জায়গাতেই দেখা যায়। তবে কি এটা আফ্রিকা? আফ্রিকা সম্বন্ধে বইতে অনেক পড়াশোনা করেছিলাম। আশেপাশের পরিবেশ, বাওবাব গাছ ও প্রজাপতি দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু যদিও এটা আফ্রিকা হয়, তবুও আমি এখানে এসে পড়লাম কি করে? অদ্ভুত। এক মনে আমার সেদিনের গবেষণার কথা মনে করতে থাকলাম। ভাবলাম একবার যদি ল্যাবে গিয়ে পড়তে পারতাম ভালো হতো। সেখানে গিয়ে জিনিসপত্র পর্যবেক্ষণ করে দেখতে পারলে কিছু বোঝা গেলেও যেতে পারতো। ঠিক তখনই এমন একটা ব্যাপার ঘটলো যা থেকে আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে আমি এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়েছি। ল্যাবের কথা মনে করতেই কোনো এক অদ্ভুত জাদুমন্ত্রে আমি এসে পড়লাম ল্যাবের মধ্যে। অবাক যে হয়েছি তার বলে দিতে হয় না। ভাববো পরে, আগে একটা পোশাক গায়ে জড়ানো খুব দরকার। ল্যাবের দেওয়ালের হুকে ঝুলছে ল্যাব ড্রেসটা, সেটাই পরে নিলাম। যে টেবিলে আমি গবেষণা চালাচ্ছিলাম সেটার ওপর আগেই চোখ পড়েছে। এবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। মেঝের ওপর পড়ে আছে দলা পাকানো কালো কালো জেলি জাতীয় পদার্থ, আর সমস্ত ল্যাবে জমে আছে পুরু ধুলোর স্তর। টেবিলের সামনে আসতে দেখলাম টেবিলের ওপর রাখা কাঁচের পাত্রতেও সেই একই ধরনের কালচে জেলি জাতীয় পদার্থ অনেকটা জমে আছে। তার ওপরেও একটা ধুলোর স্তর জমেছে, কিন্তু এই জেলির ওপর যে ধুলো জমেছে তা যেন খুব মৃদুভাবে কাঁপছে, অনেকটা হার্টবিটের মতো দেখাচ্ছে। সেটায় হাত দিতে সাহস হলো না।
পুরো জেলিটাকে একটা কাঁচের মুখ ঢাকা জারের মধ্যে পুড়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক কিছুর উত্তর পাওয়া বাকি, অনেক প্রশ্ন নিজেদের দল ভারী করে আন্দোলন চালাচ্ছে আমার মন ও মস্তিষ্কের বাড়ির সামনের রাস্তায়। খুঁটিনাটি সব বিষয় পরিষ্কার না হওয়া অবধি শান্তি পাচ্ছি না। ল্যাব থেকে বেরিয়ে আমার বাড়ির গলির সামনে আসতেই এমন একটা জিনিস চোখে পড়ল যা দেখে আমার মাথাটা যেন খানিকটা গুলিয়ে গেল। যা দেখলাম তা হলো একটা পোস্টার। রোদ জল ধুলোয় বেশ আবছা হয়ে গেলেও মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। পোস্টারটা দেখেই বোঝা যায় যে সেটি অনেক দিন আগে লাগানো হয়েছে, আর পোস্টারে যে ছবিটি লাগানো রয়েছে সেই ব্যক্তিটি হলাম আমি। ছবির তলায় বড় বড় মোটা কালো হরফে লেখা মিসিং। যদিও কালো হরফ এখন আবছা হয়ে ধূসর দেখাচ্ছে, কিন্তু আমার যে ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে তার সাথে আমার বর্তমান চেহারার মিল খুব ভালো করে খুঁটিয়ে না দেখলে ধরা যাবে না। আর পোস্টারে নিখোঁজ হওয়ার যে তারিখটা লেখা রয়েছে তা প্রায় আজ থেকে 2.5 বছর আগের। হ্যাঁ, সেই জন্য এই শহরের অনেক কিছু আমার কাছে কেমন নতুন নতুন লাগছিল। মনে হচ্ছিল এক রাতের মধ্যে শহরটা এমনভাবে কি করে নিজের ভোল পাল্টে নিতে পারে। আমি টের পেলাম আমার মাথার মধ্যে সমস্ত ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে মাথাটা ঝিমঝিম করছে। গলির যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কিছুটা দূরেই আমার বাড়িটা দেখা যায়। এদিক ওদিক তাকিয়ে পোস্টারটা একটানে ছিঁড়ে ফেললাম। আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে পা চালালাম আমি। কপালের শিরা উপশিরা দপ দপ করছে, হাত পা মৃদু মৃদু কাঁপছে আমার। ঠান্ডা মাথায় সব ভাবতে হবে। বাড়ির সামনে উপস্থিত হয়ে মেন ডোর খুলে ঢুকলাম বাড়িতে। ঘন্টা 3 কেটে গেছে। এখন মাথাটা অনেকটাই পরিষ্কার। আমার কি হয়েছে, আমি কি কি ক্ষমতা পেয়েছি তার কিছুটা সন্ধান পাওয়া গেছে, কিন্তু দিন এগোবার সাথে সাথে বুঝতে পেরেছিলাম যে নিজের ক্ষমতা সম্পর্কে যতটুকু আজ জেনেছিলাম তা অনেক কম ছিল। আর কি কি ক্ষমতা পেয়েছি সে না হয় ক্রমশ প্রকাশ্য। বাকি ক্ষমতার কথা আমার লেখা বইয়ের 2য় গল্পে উল্লেখ করব না হয়। এই গল্পে সেদিন যতটুকু বুঝেছিলাম ততটুকুই বলি। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে ধাক্কা দিল। বুঝলাম যদি সত্যি 2.5 বছর কেটে গিয়ে থাকে তবে বন্ধ ঘরে এমন গুমোট গন্ধ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তার সাথে সাথে চোখে পড়ল বাড়ির দেওয়ালে দেওয়ালে স্থায়ী বাসিন্দা হয়ে মাকড়সারা জাল খাটিয়ে নিজেদের বাসস্থান বেশ ভালোই দৃঢ় করে তুলেছে। ঘরের মেঝে এবং আসবাবপত্রের ওপর জমেছে পুরু ধুলোর আস্তরণ। তার ওপর দিয়ে বেয়ে বেড়াচ্ছে ছোট ছোট পোকামাকড়। দোতলায় উঠে এলাম। ব্যালকনিতে পৌঁছে কিছুটা এগিয়ে যেতেই মেঝের ওপর অল্প জমে থাকা জলে পা পড়ল এবং সঙ্গে সঙ্গে পা পিছলে ব্যালকনির অনুচ্চ রেলিং পেরিয়ে আমি পড়ে যেতে থাকলাম নিচের দিকে। নিচের পাথুরে পথের ওপর পড়লে হাত পা আস্ত থাকবে না। ভয় পেয়ে চোখটা আপনা থেকেই বুজে এলো। কিন্তু কি আশ্চর্য,
আমি নিচে গিয়ে পড়লাম ঠিকই, কিন্তু তা একেবারে একটা পালকের মতো। উঁচু থেকে একটা পালক যেমন ধীরে ধীরে ভেসে পড়ে, ঠিক তেমনই। চোখ খুলে চাইলাম, তারপর যা দেখলাম সেই ঘটনা যে কোনো সাধারণ মানুষের সাথে ঘটলে তাদের অবাক হবার বিচিত্র কিছু নয়। দেখলাম আমি নিচ অব্দি এসে পড়েছি ঠিকই, কিন্তু মাটিতে আমার পা ঠেকে নেই। আমি শূন্যে ভেসে আছি। তাজ্জব ব্যাপার। কি মনে হতে আমার হাত দুটো পাখির ডানার মতো করে চালাতেই ধীরে ধীরে শূন্যে ভাসতে ভাসতে ওপরে উঠতে থাকলাম। তখন আমার মনে এক অন্যরকম ব্যাপার কাজ করছে। ওপরে উঠতে উঠতে ব্যালকনিতে গিয়ে না থেমে আরও উপরে উঠে যেতে লাগলাম। উড়তে উড়তে একসময় এতটাই উঁচুতে পৌঁছলাম যেখান থেকে পুরো লন্ডন শহরটাকেই প্রায় দেখা যাচ্ছে। এখন আমার পাশ দিয়ে উড়ে যাচ্ছে একদল পাখি। নিচের তুলনায় এখানে হাওয়াটা অনেক বেশি। এখন আর হাত নাড়তে হচ্ছে না, কিছু না করেই আমি হাওয়ায় ভেসে আছি। মাথার চুলগুলো হাওয়া এলোমেলো হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে ধীরে ধীরে নেমে এলাম বাড়ির ছাদে। ততক্ষণে শরীরের মধ্যে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করছি। মনে হলো তখন যেমন আফ্রিকা থেকে ল্যাবের কথা ভাবতেই ল্যাবে এসে পড়লাম, তেমন জিনিস আরও একবার চেষ্টা করে দেখা যাক। যেমন ভাবা তেমন কাজ। মনে মনে ভাবলাম পিরামিড। সঙ্গে সঙ্গে অদ্ভুত জাদু বলে আমি পৌঁছে গেলাম ইজিপ্ট। চোখের সামনে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল পিরামিডখানা। ততক্ষণে আমি নিশ্চিত হয়ে গেছি যে এক অদ্ভুত ক্ষমতা আমি পেয়েছি। যখন যেখানে চাই সেখানেই আমি এক পলকে পৌঁছাতে পারি। পায়ে হাঁটতে না চাইলে উড়ে যেতে পারি। তখনও আমি কেবল শুধুমাত্র এইটুকুই জানতে পেরেছি। কিন্তু আমার মধ্যে যে আরো অনেক ক্ষমতা এসে গেছে তা জেনেছিলাম কিছুদিন পরে। তারপর ইজিপ্ট থেকে পলকের মধ্যেই লন্ডন ফিরে আসি। বাড়িতে উপস্থিত হয়ে মনে হলো আজ পুরো বাড়িটাকে পরিষ্কার করে ফেলা যাক। কাল থেকে শুরু করব আমার অন্যান্য সব অভিযান। তারপর খানিক উড়ে মনে ভেবে এ ঘর থেকে ও ঘরে পৌঁছে নানাভাবে বাড়ি পরিষ্কার পর্ব শেষ হলো। অন্য সময়ের চেয়ে অনেক কম সময়ের মধ্যেই শেষ করে ফেলি কাজ। তখন ধীরে ধীরে বিকেল গড়াচ্ছে সবে। হঠাৎ একটা কথা মনে হলো। ভাবলাম একটা জিনিস চেষ্টা করে দেখলে কেমন হয়। আমি যখন মনে মনে ভাবতেই পলকের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছি, ঠিক এমন জিনিসটা কি অতীত বা ভবিষ্যতের ক্ষেত্রেও প্রযোজ্য? মানে আমি যদি চাই মনে ভেবেই অতীত বা ভবিষ্যতে যেতে পারি কি? ঠিক এমন ব্যাপারটা করতে গিয়েই আমার অন্য আরো এক ক্ষমতার হদিশ আমি পাই। এবং শুধু ক্ষমতার হদিশ নয়, তার সাথে সাথে এক লোমহর্ষক অভিজ্ঞতাও আমার হয়। কিন্তু তার এই গল্পে বলবো না, সেটা বরং আমার দ্বিতীয় গল্পের জন্য থাক। প্রথম গল্প হিসেবে এতটুকুই যথেষ্ট। শুনছিলেন অশ্বিনী বর্মনের প্রথম কাহিনী ভয়ানক গবেষণা। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আজকের মতো চলি তবে।